তার আগে ঢাকায় আসার আগেই গোরের সাথে খলিলের সাক্ষাৎ হয়েছিল ম্যানিলাতে আসিয়ান সম্মেলনে। সর্বপ্রথম ও তাদের মধ্যে ওখানে সাক্ষাৎ হয় এবং সেখানে কিছু কথা হয়, ঢাকা আসার বিষয়েও তথ্য আদান প্রদান হয়। এরপরেই তিনি এখানে আসেন। আবার শেখ হাসিনার ফিরে আসার কথা ডিসেম্বরে, এর মধ্যে মার্কিন রাষ্ট্রদূত এনসিপি, আপনি যেটা বললেন মামুনুল হক, এদের সাথে বৈঠক করলেন। বৈঠকের পরেই এনসিপি আবার রাস্তায় নেমে একটা ঝামেলা শুরু করে দিয়েছে। এখন জায়গায় জায়গায় ওরা পিটুনিও খাচ্ছে, বিএনপি, ছাত্রদল, যুবদল। তারা এইভাবে ওদেরকেই অভিযুক্ত করছে যে ওরাই আক্রমণগুলো করছে। এই আক্রমণগুলো আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ওরা করছে না। তারা অভিযোগ করছে বিএনপি, ছাত্রদল, যুবদলের লোকেরাই আক্রমণগুলো তাদেরকে করছে। এই যে দেশের ভিতরে হঠাৎ অনেকগুলো ঘটনা ঘটে যাচ্ছে, এর মধ্যে রাষ্ট্রপতিকে পদত্যাগ করানো হলো। নতুন রাষ্ট্রপতি কে হবেন অনেক জল্পনা কল্পনা চলছে। সেনাপ্রধানের অনেকে কানাঘুষা করছেন, রাষ্ট্রপতির মতো সেনাপ্রধানেরও তেমন কিছু হওয়ার সম্ভাবনার কথা অনেকে বলছেন, কানাঘুষো করছেন। সত্যতা আছে কিনা আমি জানি না। এর মধ্যে শেখ হাসিনা ফিরতে চাচ্ছেন। তিনি বলছেন মেরে ফেললেও দেশে ফিরবো। এএফপিকে যে সাক্ষাৎকার তিনি দিয়েছেন, আপনার কি মনে হয় শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন? এই সিমটম গুলো কি বলে যে শেখ হাসিনা দেশে ফিরতে পারবে, বা ভারত কি তলে তলে কিছু করছে? সেটা হলো যে ভারত শুধুমাত্র যে ভারতে চেষ্টা করতেছে তা না, শুধু যে ভারত চেষ্টা করতেছে তা না, আপনার কয়েকটি দেশই চেষ্টা করতেছে। কারণ বাংলাদেশে যদি গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে না আসে, বাংলাদেশে যদি গণতান্ত্রিক সব দলের রাজনৈতিক অংশগ্রহণ না থাকে, তাহলে এই দেশ তো এমনিতে মৌলবাদের খপ্পরে পড়ে গেছে। এখানে মৌলবাদ খুব শক্তিশালী হবে। সেই জন্য সারা পৃথিবীর বিভিন্ন দেশ, শুধু আমেরিকা না বা ভারত না, শুধু আমেরিকা নিজেও চিন্তিত। ওই যে বললাম যে কি মাখাইলাম কি হইলো, ছাতু মাখাইলাম ঘু হইলো। মানে আপনার কোনো কিছু করতে গিয়ে যদি হিতে বিপরীত হয়ে যায়, তাহলে তো সেটা করলে লাভ নেই। বাংলাদেশে মৌলবাদ যদি শক্তিশালী ঘাঁটিতে পরিণত হয় বাংলাদেশটা, তাহলে এটাতে কোনো না কোনো ভাবে ভারত তো লসে যাবেই। এটাতে ইউরোপ আমেরিকাকে লসের মুখোমুখি হতেই হবে, টুডে অর টুমরো। এটা তারা বুঝতে পেরেছে। বিএনপি সম্পর্কে তাদের ধারণা ছিল যে বিএনপি একটা, যেহেতু কাগজপত্রে গণতান্ত্রিক দল, কমপক্ষে মিনিমাম একটা অবস্থান থাকবে। কিন্তু তারা এসে দেখেছে যে না, বিএনপি কোনো গণতান্ত্রিক দল নয়। তাদের যারা লজ্জা পায় জামাত করতে, যারা সরাসরি জঙ্গিবাদে নাম লেখাইতে ভয় পায়, লজ্জা পায়, তারা হয়ে গিয়ে বিএনপি করে। সফট হার্টের জঙ্গি যারা, তারা গিয়ে বিএনপি করে। সফট হার্টের যারা পাকিস্তান বিরোধী, তারা গিয়ে ওইখানে যায়। আর যারা ডাই হার্ট পাকিস্তান বিরোধী, তারা জামাত করবে, চরমনাই করবে, হেফাজত করবে। এটা তারা এখন বুঝতে পেরেছে। আগেও বুঝতে পেরেছিল, কিন্তু এখন প্র্যাকটিক্যাল সুযোগ দিতে একটা মানুষকে। 17 বছর একটা মানুষ ইউরোপে থেকেছে, তার পরিবর্তন হওয়ার কথা। কিন্তু তারেক রহমানের তো কোনো পরিবর্তন হয় না। মানসিক পরিবর্তন হয়েছে, না মেধার পরিবর্তন হয়েছে, না চিন্তা চেতনা, কোনোভাবেই তার পরিবর্তন আসে নাই। তো এটা তারা এখন বুঝতে পারছে। আওয়ামী লীগ সরকার যত যাই করুক, তারা অন্তত মিনিমাম একটা গণতান্ত্রিক প্র্যাকটিসের মধ্যে থাকে, এটা স্পষ্ট। এবং দেশও মৌলবাদ একটু টাইট থাকে। কিন্তু এই দেশে জঙ্গিবাদ, মৌলবাদ যেভাবে আজকারা পেয়েছে, তাদের দলের প্রধানকে কুলাঙ্গার বললে তাদের কিছু করার মুরুদ থাকে না। তো এখন শুধু ভারত না, আর ভারতের জন্য তো এই সরকার তো হুমকি। কারণ এখানে তুরস্ক আর ইরান যদি, তুরস্ক আর পাকিস্তান যদি এখানে ঘাঁটি করে, তো ক্ষতিটা কার করবে? ব্লিডিং কার হবে? ভারতের হবে। তো ভারতের সঙ্গত কারণে চাইবে যে তার দেশের জন্য হার্মফুল নয় এমন কোনো সরকার থাকুক। সেই সঙ্গে সেটার প্রথম তালিকায় যার নাম, সেটা হলো আওয়ামী লীগ। স্বাভাবিকভাবে এটা করতেই পারে তারা। যেমন পাকিস্তান সবসময় চাইবে এখানে জামাত ক্ষমতায় থাকুক, তো ভারত এরকম চাইতেই পারে যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক, চাইতেই পারে। সেই চেষ্টা তারা যে করবে তা না। এই অঞ্চলে আরো কোনো দেশ সেই প্রচেষ্টায় লিপ্ত আছে, নামগুলো সঙ্গত কারণে বলবো না। তো চেষ্টা করতেছে এবং করবে। কারণ এখানে যদি আবারও বলি, ব্যবসায়ী দেশে 18 কোটি মানুষের দেশ, এ দেশের জন্য বিপজ্জনক। এ দেশও বিপদ, দেশের মানুষও বিপদে পড়বে। এই দেশের মানুষ তো পেয়ারা পাকিস্তানি জজবা, এরা তো বুঝতে পারতেছে না যে এদের ভবিষ্যৎ কোন দিকে যাইতেছে। এরা যে ভবিষ্যতে গিয়ে দুর্ভিক্ষের মুখোমুখি হবে, ভবিষ্যতে গিয়ে যে আফগানিস্তানের মতো সন্তান বিক্রি করতে হবে, পাকিস্তানের মতো রাস্তায় চিকরি করতে হবে আটার জন্য, এটা তো তারা এখনো বুঝতে পারতেছে না। পাকিস্তানি জোশে, জোশ তো ছুটে যাবে যদি এই সরকার থাকে। তো তারপরে বিশ্বরা চিন্তা করতেছে যে এই দেশে যদি কোনো সমস্যা সৃষ্টি হয়, 18 কোটি মানুষ, 1 কোটি হিন্দু না হয় ভারত নিয়ে নিল, আর 17 কোটি মানুষ কোথায় যাবে? এরা তো কার জন্য হুমকি হয়ে দাঁড়াবে? সারা পৃথিবীর মানুষের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়াবে বাংলাদেশের জঙ্গিবাদী মানুষগুলো।
তো সঙ্গত কারণে এখানে সরকার আর জঙ্গিবাদীদের ঠেকিয়ে রাখার জন্য সরকার পরিবর্তন অবশ্যই জরুরি, অথবা গণতান্ত্রিক পরিবেশ থাকতে হবে, একটা শক্তিশালী সংগঠন থাকতে হবে। কারণ এখন যারা আছে তারা ডানে বামে উপরে নিচে সব রঙে যতই থাকুক, গড়ে পড়তায় ওই মৌলবাদী জঙ্গিদেরই সাপোর্টার। তো এই কারণে আওয়ামী লীগের এইখানে, আর আজকাল যে বামপন্থীরা ছিল তারাও এখন পেয়ারা পাকিস্তানি জঙ্গিদের সমর্থক হয়ে গেছে, কোনো সন্দেহ নাই। তো শুধু এখানে ভারত না, এখন আমেরিকাও চাইতেছে এখানে ডাইভার্সিটি থাকুক, আওয়ামী লীগ থাকুক। আর আপনি যেটা বললেন, চীনকে ঠেকাইতে গিয়ে ভারতের সাথে আমেরিকার আপোষ করতে হবেই। তখন আবার ভারতেরও চীনকে ঠেকাইতে আমেরিকার সাথে আপোষ করতে হবে, কোনো সন্দেহ নেই। তো তখন কি করতে হবে, এরা কাছাকাছি চলে আসবে। অর্থাৎ আমেরিকা আর ভারত কাছাকাছি আসলে সঙ্গত কারণেই ভারত তার নিজের সমর্থিত বা তাদের প্রতি সিম্পেথি আছে এমন কোন সরকার ক্ষমতায় আসুক, এটা তো তারা চাইবেই। তো ভারত তখন কার নাম বলবে? শেখ হাসিনার নাম বলবে, নিশ্চয়ই সেখানে জামাতের নাম বলবে না, হেফাজতের নাম বলবে না। তো ভারত তখন শেখ হাসিনার ব্যাপারে বলবেই, আওয়ামী লীগের ব্যাপারে বলবেই, একটা প্রগ্রেসিভ রাজনীতির কথা বলবেই। তো তখন যে ডেটটা দিয়েছে, মার্জিন দিয়েছে যে বাংলাদেশের ডিসেম্বর মাসে সে জননেত্রী শেখ হাসিনা আসতেছে, এটার সাথে এগুলো মিলে যায়। আমার ধারণা যেগুলোর আভাস তিনি আগেও পেয়েছেন, জননেত্রী শেখ হাসিনা আগেও আভাস পেয়েছেন। পাশাপাশি বাংলাদেশের তো আসলেই ক্রাইসিস, এমন না যে শেখ হাসিনাকে কেউ আনতেছে তার জন্যই তিনি আনতেছেন, তা তো না। বরং বাংলাদেশের এখন যে অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, আইন শৃঙ্খলার অবস্থা, মানুষের চাকরির অবস্থা, ব্যবসার অবস্থা, এখন তো আওয়ামী লীগের আসাটা অনিবার্য হয়ে যাচ্ছে। কোনোদিনই চীনের সাথে ভারতের যুদ্ধ হবে না, এটা আপনি নিশ্চিত থাকেন। কোনোদিনই হবে না। এগুলো ফালতু কথা বললেন না ভাই। এরা যদি যুদ্ধ করতো তাহলে বর্ডারে বহু আগে লেগে যাইতো। ভারত চায়না এত পাগল হয়নি, তারা নিজেদের মধ্যে ব্যবসা বাণিজ্য কিন্তু ঠিকই রেখেছে। কোনোদিনই ভারত চায়না যুদ্ধ করবে না, কোনোদিনই করবে না। আর ভারতের এক নাম্বার শত্রু কিন্তু চায়না লেখা নাই, ভারতের গোয়েন্দা সংস্থা কি লেখা আছে সেটা বললে কিন্তু ভারতের যে গোয়েন্দা সংস্থা এক নাম্বার ভারতের শত্রু রাষ্ট্র কি চায়না লেখা, পাকিস্তান লেখা? একটাও না। খুঁজে দেখেন কোন দেশের নাম লেখা। অনুমান করে বললেন না, আপনাদের দেশেরই যে রিপোর্ট আছে সেগুলো ভালো করে পড়েন, কোন কোন দেশের নাম আছে। আপনারা যে বলতেছেন যে চায়নার সাথে তার যুদ্ধ হবে 1989 সালে ভারত চেয়েছিল পাকিস্তানের সাথে ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ, সে খবর তো এটা তো আমেরিকা চাচ্ছে, আমেরিকা বা পাশ্চাত্য শক্তিরা তো চাচ্ছে চীন ভারত যুদ্ধ, এটা তো তারা চায়, কায় মনে চাইতেছে। কিন্তু ভারত, ওই যে এবার আসি, ভারতের ওই জায়গায় নীতিটা তাদের ঠিক আছে যে সেইখানে তারা ঝুঁকি নিবে না, ভারতও ঝুঁকি নিবে না, চায়নাও ঝুঁকি নেবে না। তারা নিজেদেরকে মনে করে শত্রু রাষ্ট্র। কিন্তু আপনি দেখেন সবচেয়ে বড় ব্যবসাটা কার সাথে হইতেছে? চায়নার সাথে। চায়নাও এখানে ব্যবসা করতেছে, ভারতও চায়নাতে ব্যবসা করতেছে, কারণ তারা ওই ঝুঁকি নিবে না। তারা কখন শোনেন, চায়নাতে 150 কোটি মানুষ, ভারতে 150 কোটি মানুষ, এরা কিন্তু এত বড় বাজার কেউ নষ্ট করতে চাইবে না, কেউ না। এই রিস্ক নিবে না ব্যবসা আগে। এই যে এত বন্দর দখল, করিডোর দখল, শেখ হাসিনা সরকার উচ্ছেদ, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ষড়যন্ত্র, এগুলো কেন করে? ওই যাদের ব্যবসায়িক স্বার্থ নষ্ট হচ্ছে তারা এগুলো করতেছে। এইখানে সেই রাষ্ট্রগুলো, সেই ব্যক্তিগুলো, সেই বিলিয়নার গুলো, যে পৃথিবীতে যারা বড় বড় পুঁজিবাদী, বড় বড় ব্যবসায়ী রয়েছে, তাদের ব্যবসাতে সমস্যা হচ্ছে বলেই তো সরকারের উত্থান পতন এটা ঘটায়। শেখ হাসিনাকে কেন উত্থান পতন ঘটাইলো? কারণ এইখানে ব্যবসা করতেছে কে? রাশিয়া, চায়না, ভারত, আমেরিকা লস, তাই সরকার উচ্ছেদ করে দিয়েছে। বক্তব্য পরিষ্কার। সুতরাং এইখানে ভারত পাকিস্তান যুদ্ধ, ভারত আর চায়নার যুদ্ধ হবে এটাই মনে করি না।